Hello viewers, welcome to channel English Easy. English Easy চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ডিসকাস করব prepositions of time, অর্থাৎ সময়বাচক শব্দের পূর্বে যে সকল প্রিপোজিশন ব্যবহৃত হয় সেগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তাহলে আমরা প্রথমে দেখে নেই কি প্রিপোজিশন সময়বাচক শব্দের পূর্বে ব্যবহৃত হয়। At, in, on, within, for, since, before, after, to, from, by, till, until, during, between, ago, about ইত্যাদি প্রিপোজিশনগুলো সাধারণত সময়বাচক শব্দের পূর্বে ব্যবহৃত হয়। আজকে আমরা ডিসকাস করব এই প্রিপোজিশন অফ টাইমের পার্ট 1, অর্থাৎ পার্ট 1-এ আমরা ডিসকাস করব এট, ইন, অন এই তিনটি প্রিপোজিশন সময়বাচক শব্দের পূর্বে কখন কোনটি ব্যবহৃত হয় এবং এই তিনটি সাধারণত সবচাইতে বেশি কনফিউজ করে দেয় যে এট হবে নাকি ইন হবে নাকি অন হবে। আজকে আমরা ক্লিয়ারলি এগুলো ডিসকাস করব। প্রথমে দেখি এট, প্রিসাইজ টাইম, a certain point of time, সুনির্দিষ্ট সময়, সময়ের নির্দিষ্ট বিন্দু বোঝাতে at ব্যবহৃত হয়, অর্থাৎ এক্সাক্ট টাইম বোঝাতে at ব্যবহৃত হয়। এইখানে একটি ঘড়ি আছে, যদি জিজ্ঞেস করা হয় এই ঘড়িতে কয়টা বাজে, তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি ঘড়ি দেখে এখানে 9টা বাজে। এটা হচ্ছে এক্সাক্ট টাইম, এ পয়েন্ট অফ দি ক্লক, অর্থাৎ এই ঘড়ির একটি নির্দিষ্ট পয়েন্ট হচ্ছে 9টা। এখানে 9টা বলতে কিন্তু 9 ঘন্টা ব্যাপী দীর্ঘকালকে বোঝায় না। 9টা বলতে এই ঘড়ির একটি নির্দিষ্ট পয়েন্টকে বোঝাচ্ছে, সময়ের একটি নির্দিষ্ট পয়েন্টকে বোঝাচ্ছে, এটাকে বলা হয় এক্সাক্ট টাইম। সেকেন্ড ঘড়ি আর একটা দেখি, এই দ্বিতীয় ঘড়িতে যদি জিজ্ঞেস করা হয় কয়টা বাজে, তাহলে সেক্ষেত্রেও সুনিশ্চিতভাবে বলা যায় 10টা 10 বাজে। এই 10টা 10 হচ্ছে এক্সাক্ট টাইম, পয়েন্ট অফ টাইম, সময়ের নির্দিষ্ট বিন্দু। একইভাবে আরেকটি ঘড়ি লক্ষ্য করি, তৃতীয় ঘড়ি। এই তৃতীয় ঘড়িতে যদি জিজ্ঞেস করা হয় কয়টা বাজে, তাহলে এখানেও সুনির্দিষ্টভাবে বলা যেতে পারে 5টা বাজে, 5 o'clock, অর্থাৎ এই ঘড়িতে এখন 5টা বাজে, এই পয়েন্টটাই নির্দেশ করছে। এই 5টা বাজে বললে কিন্তু 5 ঘন্টা ব্যাপী দীর্ঘকাল সময় বোঝায় না, বোঝায় সময়ের নির্দিষ্ট বিন্দু বা পয়েন্টকে। পার্টিকুলার পয়েন্টস, এগুলো হচ্ছে পার্টিকুলার পয়েন্টস, 9টা 10টা 10 5টা, এগুলো হচ্ছে পার্টিকুলার পয়েন্টস অন দ্য ক্লক, অর্থাৎ এই ঘড়ির মধ্যে নির্দিষ্ট কিছু বিন্দু। এরকম এক্সাক্ট টাইম বোঝাতে এট ব্যবহৃত হয়। তাহলে আমরা প্রথম ঘড়িতে কটা বাজে 9টা, আমরা লিখব এট 9 o'clock। দ্বিতীয় ঘড়িতে বাজে 10টা 10, আমরা লিখব এট 10 AM, এটা পিএমও লিখতে পারি। তৃতীয় ঘড়িতে কয়টা বাজে, আমরা বলবো 5টা বাজে, তাহলে এটা লিখবো এট 5 PM অথবা 5 AM। এরকম এক্সাক্ট টাইম বোঝাতে কয়টা বাজে এটার উত্তরে যে টাইমটা আমরা বলে থাকি সেটার পূর্বেই এট ব্যবহৃত হয়, এক্সাক্ট টাইম বোঝাতে এট ব্যবহৃত হয়। এখন আমরা দেখব ইন। ইন ব্যবহৃত হয় a certain period of time. A certain period of time means, আমরা এখানে দেখি certain period of time means period of time means an amount of time. Period of time means an amount of time.
নির্দিষ্ট সময়কাল বা দীর্ঘকাল। এটা দ্বারা কিন্তু পয়েন্ট বোঝানো হয়, সময়ের কোনো পয়েন্টকে বোঝানো হয় না, দীর্ঘকাল বা নির্দিষ্ট সময়কালকে বোঝানো হয়। আচ্ছা, এটা বোঝার জন্য আমরা একটা ডায়াগ্রাম লক্ষ্য করি। ধরে নেই আমরা এ অবস্থান থেকে বি অবস্থানে যেতে চাই। এ অবস্থান থেকে আমরা যাত্রা শুরু করলাম 2 PM। 2 PM মানে সময় নির্দিষ্ট বিন্দু, এক্সাক্ট টাইম, ঘড়ির কাঁটায় যখন 2টা বাজে তখনই আমরা যাত্রা শুরু করলাম। তাহলে 2 PM এক্সাক্ট টাইম, যেহেতু আমরা আগে পড়েছি পয়েন্ট অফ টাইম, তাইলে আমরা এখানে ব্যবহার করব 2 PM এর পূর্বে এট। তো 2 PM এ আমরা, অর্থাৎ 2টার সময় আমরা এ অবস্থান থেকে যাত্রা শুরু করে বি অবস্থানে পৌঁছলাম এক্সাক্ট টাইম 5 PM, 5টায়। তাহলে এই 5 PM এর পূর্বেও বসবে এট। তাহলে 2 PM এর পূর্বে এট বসে, 5 PM এর পূর্বে এট বসে, তাহলে স্যার ইন বসবে কোথায়? আচ্ছা, আমরা বলি, যদি 2টার সময় এ অবস্থান থেকে যাত্রা শুরু করে 5টার সময় বি অবস্থানে পৌঁছাই, তাহলে এ অবস্থান থেকে বি অবস্থানে পৌঁছাতে আমার কত সময় লেগেছে? তাহলে 5টা থেকে 2টা বিয়োগ করে দিই, তাহলে পেয়ে যাব কত সময় লেগেছে? 3 আওয়ার্স। অর্থাৎ 3 ঘন্টায়, অর্থাৎ 5টা থেকে যদি আমরা 2টা বাদ দিয়ে দিই, তাহলে আমরা টাইম পাই, মাঝখানের টাইম হচ্ছে 3 আওয়ার্স। অর্থাৎ ই অবস্থান থেকে বি অবস্থানে পৌঁছতে আমাদের সময় লেগেছে 3 আওয়ার্স বা 3 ঘন্টা। এই 3 আওয়ার্সটা হচ্ছে পিরিয়ড অফ টাইম, অ্যামাউন্ট অফ টাইম, নির্দিষ্ট সময়কাল। এই 3 আওয়ার্সের পূর্বে বসবে ইন। তাহলে আমরা লিখলাম ইন 3 আওয়ার্স। অনুরূপভাবে এরকম পিরিয়ড অফ টাইম বোঝালে পিরিয়ড অফ টাইমগুলোর পূর্বে ইন ব্যবহৃত হয়। আমরা আরও দেখি, ইন দ্য পাস্ট, ইন দ্য ফিউচার। এখন দেখি ওয়ান কোথায় ব্যবহৃত হয়। ওয়ান ব্যবহৃত হয় ডেটস অ্যান্ড ডেজ নেম, অর্থাৎ তারিখ এবং বারের নাম। প্রত্যেকটা তারিখ এবং বার বা বারের নাম, যেমন স্যাটারডে থেকে ফ্রাইডে পর্যন্ত 7টি বার রয়েছে আমাদের। এই প্রত্যেকটি বারের নাম খেয়াল করলে একটি জিনিস লক্ষণীয়, সেটি হচ্ছে 24 ঘন্টা ব্যাপী সময়কালে নামবাচক শব্দ। যেমন শনিবার বলি বা স্যাটারডে যদি বলি, আমরা হিসেব করলে দেখব স্যাটারডেটা হচ্ছে একটি 24 ঘন্টা ব্যাপী একটি সময়কাল। প্রত্যেকটা বারে এরকম 24 ঘন্টা ব্যাপী একটি সময়কাল। একইভাবে তারিখেও কিন্তু 24 ঘন্টা ব্যাপী একটি সময়কাল। সেজন্য আমরা এখানে লিখেছি 24 ঘন্টা ব্যাপী সময়কালের নামবাচক শব্দের পূর্বে অন বসে। আর সহজে মনে রাখবো তারিখ এবং বারের নামের পূর্বে অন বসে। আমরা এক্সাম্পল দেখি। এখানে প্রথম এক্সাম্পল দেওয়া আছে 1 এপ্রিল 2006। তাহলে 1 এপ্রিল মানে হচ্ছে এপ্রিলের প্রথম দিন। তো প্রথম দিন তো নিশ্চয়ই 24 ঘন্টা ব্যাপী একটি সময়কাল, আবার এটা দ্বারা তারিখও বুঝাইছে, সেজন্য এখানে অন হবে। একইভাবে 15 জুন, জুনের 15 তারিখ, এখানে কিন্তু জুনের পূর্বে বসতেছে না, বসতেছে জুনের একটি তারিখের, মানে জুনের একটি দিনের পূর্বে। সেই দিনটা কত তারিখের? 15th জুন। সেজন্য এখানে 15th পূর্বে অন বসেছে। একইভাবে ওয়ান সানডে, তো সানডে তো বারের নাম, সেহেতু তার পূর্বে অন বসেছে। একইভাবে ওয়ান ফ্রাইডে, তো ফ্রাইডে হচ্ছে বারের নাম, সেজন্য তার পূর্বেও অন ব্যবহৃত হয়েছে। আমরা এখন এক্সাম্পল লক্ষ্য করি। এখানে একটি এক্সাম্পল আছে, উই স্টার্টেড আওয়ার জার্নি ড্যাশ 3 PM। আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম 3 PM, মানে
3টায়, বিকাল 3টায়। পিএম যেহেতু এখানে বিকাল 3টায়, এক্সাক্ট টাইম কয়টা শুরু করেছিলাম, ঘড়ি কাঁটা কয়টা বাজার সাথে সাথে আমরা যাত্রা শুরু করেছিলাম? 3টায়। এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। তাহলে এখানে ব্যবহৃত হবে অ্যাট। অ্যান্ড রিচড হোম, এবং বাড়িতে পৌঁছলাম কয়টায় পৌঁছালাম? সোয়া 5টায়, 5টা 15 মিনিটে। এক্সাক্ট টাইম কয়টায় পৌঁছালাম? 5টা 15 মিনিটে। তাহলে এখানেও হবে অ্যাট। আর এখানে হবে অন, কারণ হচ্ছে মানডে লাস্ট, গত সোমবারে। তো যেহেতু বারের নাম আছে সেজন্য এখানে অন হয়েছে। আমরা আরেকটি এক্সাম্পল লক্ষ্য করি। দে স্যাট ফর দ্য এক্সাম, তারা পরীক্ষায় বসেছিল বা পরীক্ষা দিয়েছিল ড্যাশ 15th জুলাই, জুলাইয়ের 15 তারিখে। যেহেতু এটা তারিখ, সেহেতু তার পূর্বে কি হবে? 15th পূর্বে হবে অন। একইভাবে 10 AM, আচ্ছা 15th জুলাই তারা পরীক্ষায় বসেছিল কয়টায়? এক্সাক্ট টাইম কয়টায়, ঘড়িতে কয়টা বাজার সাথে সাথে তারা পরীক্ষা দিতে শুরু করেছিল? এক্সাক্ট টাইম 10 AM, সকাল 10টায়। তাহলে এক্সাক্ট টাইম যেহেতু বুঝাইছে, তাইলে তার পূর্বে অ্যাট ব্যবহৃত হবে। একইভাবে অ্যান্ড ফিনিশ রাইটিং দ্য অ্যান্সার্স ড্যাশ 3 hours, মানে এবং তারা তাদের লেখাগুলো সম্পন্ন করেছিল কয় ঘন্টায়? 3 ঘন্টায়। অর্থাৎ তারা 3 ঘন্টা ব্যাপী লিখেছিল। 3 ঘন্টায় তারা লেখা সম্পন্ন করেছিল। তাহলে এটা হচ্ছে 3 ঘন্টাটা হচ্ছে পিরিয়ড অফ টাইম, সেজন্য আমরা এখানে ইন ব্যবহার করেছি। নিচের লেখাটা পড়ে নেই, এটা আমাদের মনে রাখতে হবে। সাধারণত কয়টা বুঝাতে যে সমবাচক শব্দ উত্তর হয় তার পূর্বে অ্যাট ব্যবহৃত হয়। আমরা আগেই বলেছি সে কথাটা। কত সময়ে বা কতক্ষণে বুঝাতে যে সময়বাচক শব্দ উত্তর হয় তার পূর্বে ইন বসে, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা এক্সাম্পলের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করেছি। আবার এটার ক্ষেত্রে আরও কিছু পড়ে নেই। পার্টস অফ দি ডে, পার্টিকুলার পয়েন্ট ইন দ্য ডে। আগে বলেছি পার্টিকুলার পয়েন্ট অর্থাৎ এক্সাক্ট টাইম বুঝাইলে অ্যাট ব্যবহৃত হয়। তো এখন আবার পার্টস অফ দি ডে মানে কি? পার্টস মানে অংশ, দি ডে মানে দিনের বিভিন্ন অংশ রয়েছে, সকাল, বিকাল, দুপুর, মধ্যাহ্ন, অপরাহ্ন ইত্যাদি, ভোর, সন্ধ্যা ইত্যাদি দিনের বিভিন্ন অংশ রয়েছে। এখন এই দিনের বিভিন্ন অংশের মধ্যে কোন কোন অংশের পূর্বে অ্যাট ব্যবহৃত হয়? যেসব অংশের দ্বারা পয়েন্ট বোঝানো হয় দিনের, সেই সব অংশের পূর্বে অ্যাট ব্যবহৃত হবে। তাহলে আমরা এখানে এক্সাম্পলগুলো দেখি এবং বুঝবার চেষ্টা করি কীভাবে এটা দ্বারা পয়েন্ট বোঝানো হচ্ছে। যেমন এখানে লেখা আছে অ্যাট ডন, ভোর, ডন হচ্ছে ভোর। তো ডন কীভাবে পয়েন্ট হলো, পয়েন্ট অফ দি ডে হলো কীভাবে? কারণ হচ্ছে ডন হচ্ছে দ্য ট্রানজিশন মুভমেন্ট বিটুইন ডে অ্যান্ড নাইট, অর্থাৎ রাতের যেখানে শেষ, দিনের যেখানে শুরু, সেই মুহূর্তটা হচ্ছে ডন। অর্থাৎ এটা একটা পয়েন্ট। রাত যেখানে শেষ হলো, দিন যেখানে শুরু হলো, সেই মুহূর্তটা হচ্ছে ডন। এই জন্য এটা পয়েন্ট অফ টাইম, দিনের একটি পয়েন্ট অফ টাইম, এবং এটার নাম হচ্ছে ডন। দিনের অংশও সেটা, কিন্তু এটা দ্বারা দিনের একটি পয়েন্টকে বোঝানো হয়েছে, সেজন্য এখানে অ্যাট ব্যবহৃত হয়েছে। একইভাবে অ্যাট নুন, দুপুর, দুপুর কয়টা হয়? এক্সাক্ট টাইম কয়টা হয়? 12টায়। অর্থাৎ সকাল যেখানে শেষ হয়ে যায়, বিকাল যেখানে শুরু হয়, অর্থাৎ দি ট্রানজিশন মোমেন্ট বিটুইন মর্নিং অ্যান্ড আফটারনুন, অর্থাৎ সকাল এবং দুপুরের মধ্যখানের যে রূপান্তরের যে সময়, যে মুহূর্ত, মোমেন্ট, সেটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, আর সেটা হচ্ছে দুপুর। এই জন্য তার পূর্বে অ্যাট ব্যবহৃত হয়েছে। একইভাবে এট ডাস্ক, এট টুইলাইট, এট সানরাইজ, এট সানসেট। আচ্ছা, সানসেট আর সানরাইজ একটু ক্লিয়ারলি বুঝে নেই। সানসেট হচ্ছে সূর্যাস্ত, সানরাইজ হচ্ছে সূর্যোদয়। তো সূর্যোদয় তো নির্দিষ্ট একটা পয়েন্টে হয়, সূর্যোদয় দিনের একটা অংশ, কিন্তু এই সূর্যোদয় তো নির্দিষ্ট একটা পয়েন্ট অফ টাইমে হয়। যদি বলা হয় সূর্য কয়টা উঠবে আগামীকাল, তাহলে আমরা বিভিন্ন পত্রিকায় কিংবা ক্যালেন্ডারে,
পঞ্জিকাতে খুঁজলে দেখতে পাবো যে আগামীকাল কয়টা সূর্য উদয় হবে। তো সাধারণত আমরা দেখি এইভাবে, বা টিভিতেও অনেক সময় নিউজে বলে আগামীকাল সূর্যোদয় হবে 6টা 15 মিনিটে, 7টায় সূর্যোদয় হবে। এই যে 7টায় 6টায় এগুলো হচ্ছে পয়েন্ট অফ টাইম। এই জন্য সানরাইজের পূর্বে অ্যাট ব্যবহৃত হয়। সানরাইজ দ্বারা দিনের অংশ বোঝায় এবং এটা পয়েন্ট অফ টাইম বোঝায়। একইভাবে সানসেট, একইভাবে অ্যাট মিড নাইট। এই যে নুন হচ্ছে, নুনের ঠিক বিপরীত শব্দ হচ্ছে মিড নাইট। নুন হচ্ছে মিড ডে, মধ্যাহ্ন মানে দুপুর, আর মিড নাইট হচ্ছে মধ্যরাত। এটাও 12 o'clock যখন হয় রাত্রে, তখনই আমরা এখানে মিড নাইট বলি এবং এটার পূর্বে অ্যাট ব্যবহৃত হয়। আচ্ছা, এখানে নাইটের ক্ষেত্রে একটি ব্যতিক্রম আছে। যদি NIGHT নাইট সরাসরি কালে নাইটটা লেখা থাকে তাহলে অ্যাট হয়, এবং এই নাইট দ্বারা সাধারণত যে কোনো রাতকে বোঝানো হয়। তবে এই নাইটের পূর্বে কিন্তু ইনও হয়। আমরা একটু পরেই দেখতেছি দুইটার মধ্যে পার্থক্য কি, অ্যাট হবে কখন আর ইন হবে কখন দেখতেছি। তো এখানে লেখা আছে, ইনের ক্ষেত্রে লেখা আছে পার্টস অফ দি ডে, অর্থাৎ ইনও দিনের বিভিন্ন অংশের পূর্বে ব্যবহৃত হয়। তাহলে দিনের কি কি অংশের পূর্বে ইন ব্যবহৃত হয়? যেগুলো দ্বারা নির্দিষ্ট সময়কাল বা পিরিয়ড অফ টাইম বোঝায়, সেগুলোর পূর্বে ইন ব্যবহৃত হয়। তাহলে এট ব্যবহৃত হয় পার্টস অফ দি ডে, ইনও ব্যবহৃত হয় পার্টস অফ দি ডে। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এট হইব সেই সব অংশের, দিনের সেই সব অংশের পূর্বে যেগুলো দ্বারা পয়েন্ট অফ টাইম বোঝানো হয়, যেমন আগে এখানে যেগুলো বুঝাইলাম। আর ইন ব্যবহৃত হয় দিনের সেই সব অংশের পূর্বে যেগুলো দ্বারা পিরিয়ড অফ টাইম বোঝানো হয়, দীর্ঘকাল বা দীর্ঘ সময়কালকে বোঝানো হয়। তো আমরা এক্সাম্পল লক্ষ্য করি, তাইলে এক্সাম্পল দেখলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে লেখা আছে ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, ইন দ্য নাইট। তো এগুলো দ্বারা কীভাবে পিরিয়ড অফ টাইমকে বোঝানো হয়? মর্নিং হচ্ছে পিরিয়ড অফ টাইম, দীর্ঘ একটা সময়কাল, ভোর থেকে শুরু করে দুপুরের পূর্ব পর্যন্ত এই মুহূর্তটা, এই সময়কালটা হচ্ছে দীর্ঘ সময়কালটা হচ্ছে মর্নিং। রাত পোহানোর পরে দুপুরের পূর্ব পর্যন্ত, অর্থাৎ 12 o'clock পূর্ব পর্যন্ত যে সময়কালে দীর্ঘ সময়কালটা হচ্ছে মর্নিং। এই জন্য এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম, আর এই জন্য তার পূর্বে ইন বসে। একইভাবে ইন দি আফটারনুন, এই আফটারনুন দ্বারাও বোঝায় পিরিয়ড অফ টাইম। একইভাবে ইন দি ইভিনিং, ইভিনিং দ্বারাও বোঝানো হয় পিরিয়ড অফ টাইম, সেজন্য তাদের পূর্বে ইন ব্যবহৃত হয়েছে। এখন আসি এখানে নাইট, ইন দ্য নাইট। তো আগে স্যার এখানে নাইটের পূর্বে লিখেছি এট, এখন কেন ইন হলো নাইটের পূর্বে? তাহলে পার্থক্যটা নিচে লিখে আছে, আমরা পড়ি। এট নাইট রেফার্স টু এনি নাইট, অর্থাৎ নাইটের পূর্বে যখন এট ব্যবহৃত হবে তখন এটা দ্বারা বোঝানো হবে যে কোনো নাইটকে সাধারণত। অ্যান্ড ইন দ্য নাইট রেফার্স টু ওয়ান পার্টিকুলার নাইট, এবং ইন দ্য নাইট যখন লেখা থাকবে, অর্থাৎ নাইটের পূর্বে যখন ইন লেখা থাকে তখন বুঝতে হবে এটা দ্বারা বিশেষ কোনো এক রাতকে বোঝানো হয়েছে। তো এট নাইট এবং ইন দ্য নাইট, এই দুইটা বিষয় আমরা আরও ক্লিয়ার হয়ে যাব পরবর্তীতে এক্সাম্পলের মাধ্যমে। এখন আমরা ওয়ান বুঝবার চেষ্টা করি। আবার আগে পড়েছিলাম আমরা ডে এর পূর্বে, অর্থাৎ তারিখের পূর্বে ওয়ান বসে। এখন আবার লেখা আছে ডে প্লাস পার্টস অফ দি ডে। মানে হচ্ছে এই ইয়াট ব্যবহৃত হয় পার্টস অফ দি ডে এর পূর্বে, পয়েন্ট বুঝাইলে যে দিনের যে পার্ট দ্বারা পয়েন্ট বোঝানো হয়। আবার ইন ব্যবহৃত হয় পার্টস অফ দি ডে, অর্থাৎ দিনের যে পার্টের মাধ্যমে পিরিয়ড অফ টাইম বোঝানো হয় তাদের পূর্বে ইন বসে। তাহলে ওয়ান বসে কোথায়? খুবই সহজ, ওয়ান ডের পূর্বেই বসে। অনেক সময় ডের শেষের দিকে পার্টস অফ দি ডে, অর্থাৎ দিনের অংশ লেখা থাকতে পারে, তখন যেন আমরা কনফিউশনে না পড়ে যাই, সেজন্য আমরা এখানে লিখেছি ডে প্লাস পার্টস অফ দি ডে, অর্থাৎ সামনে ডে বা বারের নাম লেখা থাকবো আর শেষে তার পিছনে লেখা থাকতে পারে দিনের বিভিন্ন অংশ, তখনও আমরা তাদের পূর্বে অন বসবো। তবে আমরা এখানে এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা একটু ভালোভাবে ক্লিয়ার হয়ে যেতে পারি।
যেমন লেখা আছে ওয়ান সানডে মর্নিংস, এখানে সানডে হচ্ছে বারের নাম আর মর্নিং হচ্ছে দিনের অংশ। তো সাধারণত মর্নিংয়ের পূর্বে ইন বসে, আর সানডে বারের নাম যেহেতু তার পূর্বে বসবে ওয়ান। তো এখন যেহেতু বারের নাম আছে আবার এখানে দিনের অংশ আছে, তাহলে কি হবে, আমাদের কনফিউশনের জন্য না পড়ে যাই আমরা খেয়াল রাখবো যে যেহেতু এখানে বারের নাম আছে আমরা তার পূর্বে ওয়ান বসিয়ে দেব। একইভাবে ওয়ান ফ্রাইডে আফটারনুনস, ওয়ান থার্সডে ইভিনিংস। আবার নিচে আর একটা কথা লিখেছে ওয়ান দ্য পার্ট অফ ডে প্লাস ডেটস। এখানে তো পড়ছি আমরা যে আগে থাকবে বারের নাম, যেমন সানডে আগে আছে বারের নাম লিখে, পরে লিখে আছে মর্নিং দিনের অংশ। তো আমরা এই বার যেহেতু সামনে আছে পট করে এখানে বসিয়ে দিলাম ওয়ান। কিন্তু এখন আবার এখানে কি, এখানে লিখেছে ওয়ান দি পার্ট অফ ডে, অর্থাৎ আগে দিনের অংশ থাকবে, পরে যদি তারিখ উল্লেখ থাকে, ডেটস লেখা থাকে, পরে সামনে যদি দিনের বিভিন্ন অংশ থাকে, তাহলে এখানে ওয়ান হবে। যেমন অন দ্য মর্নিং অফ 7th মে, অন দ্য মর্নিং অফ 7th মে, এখানে লেখা আছে দি মর্নিং আগে সামনে তারিখ, আর পরে লেখা আছে 7th মে, পরে লেখা আছে তারিখ, অর্থাৎ তারিখের পূর্বে এখানে দিনের অংশের উল্লেখ রয়েছে। তো দি মর্নিং থাকলে তো আমরা আগে এখানে লিখছি ইন, তো এখানে কেন অন হবে, কারণ হচ্ছে তারপরে তারিখের উল্লেখ রয়েছে। এখন বুঝি আমরা অন দ্য মর্নিং দ্বারা কি বোঝানো হয়। আচ্ছা, ইন দ্য মর্নিং রেফার্স টু আ পিরিয়ড অফ টাইম ইন জেনারেল। ইন দ্য মর্নিং দ্বারা বোঝানো হয় একটি নির্দিষ্ট সময়কালকে। আর ওয়ান দ্য মর্নিং রেফার্স টু ওয়ান স্পেসিফিক মর্নিং অফ এ পার্টিকুলার ডে অবলিক ডেট। আর ওয়ান দ্য মর্নিং দ্বারা বোঝানো হয় বিশেষ কোনো দিন বা তারিখের কোনো এক সকালকে। তো আমরা এখানে এক্সাম্পলের মাধ্যমে এখন বিষয়টি আগে যা পড়লাম সেগুলো ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। হি গোজ টু বেড ড্যাশ মিড নাইট, সে শুতে যায় মিড নাইটে। তো মিড নাইট কয়টা হয়, এক্সাক্ট টাইম 12 o'clock। তাহলে যেহেতু মিড নাইট এক্সাক্ট টাইম, তাহলে তার পূর্বে অ্যাড বসবে। একইভাবে অ্যান্ড গেটস আপ ড্যাশ দ্য মর্নিং, এবং ঘুম থেকে ওঠে সকালে। দি মর্নিং তার আগে পিছিয়ে যদি কিছু নেই, সেহেতু এটা দ্বারা পিরিয়ড অফ টাইম বোঝানো হয়েছে এবং তার পূর্বে ইন বসবে। এখন সকালে কয়টায় ওঠে, 7 AM, এক্সাক্ট টাইম কয়টায় ওঠে, ঘড়ি কাটা যখন 7টা বাজে তখন ওঠে, তাহলে এখানে হবে এক্সাক্ট টাইম যেহেতু অ্যাট হবে। বাট ড্যাশ ফ্রাইডে মর্নিংস, ফ্রাইডে মর্নিং প্রত্যেক শুক্রবার সকালবেলা, তাহলে এখানে যেহেতু ফ্রাইডে আছে তার পূর্বে অন হবে। হি গেটস আপ ড্যাশ 9 AM, 9টায় ওইটা এক্সাক্ট টাইম 9টায়, তার পূর্বেও অ্যাট হবে। আমরা আরও দুটি এক্সাম্পল দেখি। হি কল্ড মি টুয়াইস ড্যাশ দ্য নাইট। এই দি নাইট দ্বারা স্পেসিফিক নাইটকে বোঝানো হয়েছে, বিশেষ কোনো এক রাতকে বোঝানো হয়েছে, সব রাতকে বোঝানো হয় নাই। যে রাতে সে আমাকে 2বার ডেকেছিল, হি কল্ড মি টুয়াইস, সে আমাকে ডেকেছিল 2বার, ইন দ্য নাইট, রাতে। কোন রাতে, যে রাতে আমাকে 2বার ডেকেছিল। তাহলে এখানে বিশেষ কোনো এক রাতকে বোঝানো হয়েছে, এই জন্য তার পূর্বে ইন হবে। ইউ ক্যান সি স্টার্স ড্যাশ নাইট, তুমি রাতে তারা দেখতে পারো, মানে তারাগুলো কখন দেখা যায়, রাতে দেখা যায়। এখানে সাধারণত প্রত্যেক রাতকেই বোঝানো হয়েছে, সেজন্য আমরা এখানে এট লিখব। তাইলে এখানে একবার হলো ইন আর একবার হলো এট। কেন, এটা দ্বারা বোঝানো হচ্ছে দি নাইট দ্বারা বোঝানো হচ্ছে স্পেসিফিক নাইট, আর নাইট শুধু নাইট দ্বারা বোঝানো হচ্ছে জেনারেল নাইট, সাধারণত যে কোনো রাতকে বোঝানো হয়েছে। আচ্ছা, এছাড়া আরেকটা জিনিস লক্ষণীয়, যদি নাইটের পূর্বে দিয়ে থাকে তাহলে আমরা সহজে বুঝে নেব এটা দ্বারা স্পেসিফিক নাইটকে বোঝানো হয়েছে, তখন আমরা ইন লিখব। আর নাইটের পূর্বে যদি দি না থাকে, অর্থাৎ আমরা যে কোনো রাতকে বোঝাতে চাই, তাহলে এখানে দি বসবে না, তখন তার পূর্বে আমরা এট লিখব। আমরা আরও দুটি এক্সাম্পল লক্ষ্য করি। দ্য বয়েজ ইউজুয়ালি প্লে ক্রিকেট, ছেলেরা সাধারণত ক্রিকেট খেলে ড্যাশ দ্য আফটারনুন, বিকালে। তাহলে এখানে হবে ইন, যেহেতু দি আফটারনুন পিরিয়ড অফ টাইম এবং আগে পিছনে কিছু লেখা নেই। দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছিল ড্যাশ দি আফটারনুন অফ 7th জুলাই।
তো এখানে যেহেতু দি আফটারনুনের পূর্বে ইন বসে, তাহলে এখানেও ইন বসার কথা, কিন্তু না। এখানে যেহেতু তার পূর্বে 7 জুলাই অর্থাৎ তারিখ উল্লেখ রয়েছে, সেজন্য এখানে হবে 1। অর্থাৎ জুলাইয়ের 7 তারিখের বিকেলের কথা বলা হয়েছে, বিশেষ বিকেলের কথা বলা হয়েছে, যে কোনো বিকেলকে বলা হয় নাই, সেজন্য তার পূর্বে অন ব্যবহৃত হয়েছে। এটার আরও কিছু ব্যবহার লক্ষ্য করি। এট প্লাস টাইম আগে বলেছি, এর তো টাইমের পূর্বে ব্যবহৃত হয়। পার্টিকুলার পয়েন্ট ইন দ্য ডে, দিনের বিভিন্ন অংশ যেগুলো দ্বারা পয়েন্ট বোঝানো হয়, এ পয়েন্ট ইন টাইম, সময়ের নির্দিষ্ট পয়েন্টের ক্ষেত্রে এড ব্যবহৃত হয়। এরকম আর কি কি আছে যেগুলো দ্বারা পয়েন্ট বোঝানো হয়, সেগুলো আমরা দেখি, তাদের পূর্বে এড ব্যবহার করব। বেড টাইম, এট ব্রেকফাস্ট, এট লাঞ্চ, এট ডিনার, এট প্রেজেন্ট, এগুলো আমরা মনে রাখবো, এদের পূর্বে এট ব্যবহৃত এবং এগুলো দ্বারা পয়েন্ট অফ টাইম বোঝানো হয়। আরও আছে এট দ্য অথবা এট দিস মুমেন্ট লেখা থাকলে তাদের পূর্বে এট হবে, মুমেন্টের পূর্বে দি থাকতে পারে, দিসও থাকতে পারে। আর এট দ্য উইকেন্ড, এটা একটু ডিফারেন্ট কালারে লিখেছি, কারণ হচ্ছে যে এটা ইউকে মানে হচ্ছে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ, ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে দ্য উইকেন্ডের পূর্বে এট ব্যবহৃত হয়। আর আমেরিকান ইংলিশের ক্ষেত্রে দ্য উইকেন্ড থাকলে তাদের পূর্বে অন ব্যবহৃত হয়। অর্থাৎ দ্য উইকেন্ডের ক্ষেত্রে অনও হতে পারে, এটও হতে পারে। একটা হচ্ছে ব্রিটিশ এট, আর আমেরিকানটা হচ্ছে অন। তার মানে দ্য উইকেন্ডের ক্ষেত্রে আমরা এট এবং অন দুইটার যে কোনো একটা লিখলে রাইট হবে। ইন আরও কোথায় ব্যবহৃত হয় সেগুলো আমরা দেখি। উইকস মানে সপ্তাহ বা সপ্তাহগুলো, অর্থাৎ উইক বোঝায় এরকম শব্দ থাকলে তাদের পূর্বে ইন ব্যবহৃত হয়। উইক দ্বারা পিরিয়ড অফ টাইম বোঝানো যায়, যেমন এখানে ইন 3 উইকস, 3 সপ্তাহ। একইভাবে মান্থ, অর্থাৎ মান্থ সরাসরি মান্থ লেখা থাকলে অথবা মান্থের নাম লেখা থাকলেও ইন হবে, যেমন ইন জুন। সিজনস ডাইরেক্ট লেখা থাকলেও তার পূর্বে ইন, অথবা সিজনগুলোর নাম থাকলে, যেমন এখানে স্প্রিং আছে, তাদের পূর্বেও ইন হবে। এগুলো আমাদের মনে রাখতে হবে। ইয়ার্স সরাসরি ইয়ার্স লেখা থাকলে তাদের পূর্বে ইন, অথবা ইয়ার্স বোঝা, যেমন এখানে সাল লেখা আছে 1971, এগুলির পূর্বে ইন বসে। ডিকেটস হচ্ছে দশক, এ পিরিয়ড অফ 10 ইয়ার্স, অর্থাৎ প্রত্যেক 10 বছরকে এক ডিকেট বলা হয় বা এক দশক বলা হয়। এরকম ডিকেট বোঝালে তাদের পূর্বেও ইন ব্যবহৃত, যেমন ইন দ্য 80s, 80-র দশক। সেঞ্চুরিজ মানে 100 ইয়ার্স, এভরি 100 ইয়ার্স ইজ কল্ড সেঞ্চুরি। তো এই ক্ষেত্রেও কি হবে, ইন হবে, ইন দ্য 19th সেঞ্চুরি, 19বিংশ শতাব্দী। আচ্ছা, এই সবগুলো জিনিস উইক, মান্থ, সিজন, ইয়ার্স, ডিকেড, সেঞ্চুরি, এই সবগুলো জিনিসের মধ্যে একটা জিনিস খেয়াল করলে লক্ষণীয়, এটি কমন একটা বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে উইক সপ্তাহ, 7 দিনের এক সপ্তাহ, তার মানে 24 ঘন্টার বেশি একটি সময়কাল। 24 ঘন্টা সময়কাল হলে তো এটা সময়কাল হলে তো দিন হয়, সাধারণত 24 ঘন্টা ব্যাপী সময়কালে যে সমস্ত নাম রয়েছে সেগুলো দ্বারা সাধারণত দিনই হয়, যেমন স্যাটারডে, বিভিন্ন তারিখ ইত্যাদি। আর উইক বুঝাইলে কিন্তু 24 ঘন্টার বেশি একটি সময়কাল। একইভাবে মান্থ বুঝাইলে 24 ঘন্টার বেশি একটি সময়কাল, 30 দিনে এক মাস হয়, মানে 24 ঘন্টার চাইতে অনেক বেশি। একইভাবে সিজন, একইভাবে ইয়ার্স, সেঞ্চুরি, ডিকেড সবগুলোই 24 ঘন্টার বেশি সময়কালের নাম। এজন্যই আমরা বলতে পারি যে একদিনের বা 24 ঘন্টার বেশি সময়কালে যেসব নামবাচক শব্দ রয়েছে, একদিনের বেশি বা 24 ঘন্টার বেশি সময়কালে যেসব নামবাচক শব্দ রয়েছে তাদের পূর্বে ইন ব্যবহৃত হয়, এটা আমাদের মনে রাখতে হবে। এখন আমরা একটু ওয়ান দেখি। অন, সিজন প্লাস পার্টস অফ দি ডে। আমরা তো এখানে পড়েছি সিজন থাকলে ইন হয়, কিন্তু সিজনের পরে যদি পার্টস অফ দি ডে থাকে, দিনের বিভিন্ন অংশ থাকে, তাহলে অন হবে।
যেমন আমরা এক্সাম্পল দেখি, অন আ সামার মর্নিং। সামার হচ্ছে সিজন, এখানে তো লিখা আছে সিজনস থাকলে আমরা ইন বসাইতাম, সিজন নাম থাকলে ইন বসাইতাম। তো এখানে যেহেতু সামার আছে তার পূর্বে তো ইন বসার কথা, কিন্তু না, সামারের পরে যেহেতু মর্নিং রয়েছে দিনের অংশ, সেজন্য এখানে অন হয়েছে। একইভাবে অন আ উইন্টার আফটারনুন, অন অ্যান অটাম নাইট, অন আ স্প্রিং ইভিনিং। অন এ সামার মর্নিং রেফার্স টু এ স্পেসিফিক মর্নিং ইন সামার। অর্থাৎ আমরা যেখানে লিখেছি ওয়ান এ সামার মর্নিং, এটা দ্বারা কি বোঝায়? যে সামার মর্নিং দ্বারা বোঝানো হয় সামারের কোনো এক বিশেষ সকালকে। এটার আরো কিছু ব্যবহার লক্ষ্য করি। হলিডেজ অর ইভেন্টস উইথাউট ডে, অর্থাৎ হলিডে ছুটির দিন বা ইভেন্টস কোনো ঘটনা যেগুলো দ্বারা মুভমেন্ট বোঝানো হয়, মুহূর্ত বোঝানো হয়, এবং যার সাথে ডে নেই, যার শেষের দিকে কোনো ডের কথাটা লেখা নেই, ডে ওয়াই ডে এই শব্দটির উল্লেখ নাই, তাদের পূর্বে এড ব্যবহৃত হবে। এখন এই কথাটা বোঝার জন্য আমরা উদাহরণগুলো লক্ষ্য করি। যেমন অ্যাট ইস্টার, ইস্টারের সাথে ডে যেহেতু নাই, তাহলে আমরা এখানে লিখব অ্যাট ক্রিসমাস, অ্যাট নিউ ইয়ার। এই নিউ ইয়ারের সাথে কিন্তু ডে নাই, ক্রিসমাসের সাথে ডে নাই, সেজন্য তাদের পূর্বে অ্যাট হয়েছে। নিউ ইয়ার নতুন বছর, নতুন বছর বলতে বোঝানো হচ্ছে অর্থাৎ যেখানে পুরাতন বছরটা শেষ হয় এবং নতুন বছরটা শুরু হয়, সেই মুহূর্ত বা মোমেন্টটাকে বোঝানো হয়েছে, সেজন্য এখানে অ্যাট ব্যবহৃত হয়েছে। অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখের রাত্রে 12টা বাজার পরে যখন যে মুহূর্তটা শুরু হয় সেটা হচ্ছে নতুন বছরের স্টার্টিং। এই স্টার্টিং পয়েন্টটাকে নিউ ইয়ার দ্বারা বোঝানো হয়েছে, এই জন্য অ্যাট ব্যবহৃত হয়েছে। অ্যাট দ্য ওয়েডিং, অ্যাট বার্থ, এই যে বার্থের ব্যাপারটি পড়লে বেশি ক্লিয়ারলি বোঝা যাবে। অ্যাট বার্থ দ্বারা বোঝানো হচ্ছে জন্মের মুহূর্ত, যে মুহূর্তে সে জন্ম হয়েছে, এক্সাক্ট টাইম, কিন্তু একটা পয়েন্ট, সময়ের একটা নির্দিষ্ট পয়েন্টে কিন্তু তার জন্ম হয়েছে, নির্দিষ্ট একটা মুহূর্তে তার জন্ম হয়েছে, সেজন্য তার পূর্বে অ্যাট ব্যবহৃত হয়েছে, এবং এই সবগুলো দ্বারাই পয়েন্ট অফ টাইম বোঝানো হয়। একইভাবে অ্যাট ভিক্টরি। এখন তাদের সাথে যদি ডে যুক্ত থাকে তাহলে কিন্তু ওয়ান হবে। দেখি আমরা এক্সাম্পলে, যে হলিডেজ ইভেন্টস উইথ ডে, অর্থাৎ হলিডে অথবা ইভেন্টসের সাথে যদি ডে যুক্ত থাকে, যেমন এখানে স্টার আছে, এখন স্টারের সাথে যদি ডে যুক্ত থাকে, স্টার ডে মানে 24 ঘন্টাব্যাপী সময়কাল, তাহলে অন ক্রিসমাস ডে 24 ঘন্টাব্যাপী সময়কাল। অন নিউ ইয়ার্স ডে, অর্থাৎ নিউ ইয়ার্স ডে মানে 1 জানুয়ারি 1 তারিখের পুরো দিনের কথা বোঝানো হয়েছে, সেজন্য এখানে অন হবে। অন দ্য ওয়েডিং ডে, কীভাবে? অন বার্থডে করলে যে দিনে তার জন্ম হয়েছে 24 ঘন্টাব্যাপী সময়কালকে বোঝানো হয়েছে। অন ভিক্টরি ডে, অন ঈদ ডে, অন ঈদ উল ফিতর, একই কারণে। এখন আসি আমরা ইনের ক্ষেত্রে। ইন দ্য হলিডেজ, অর্থাৎ এই যে স্টার ডে, এর সাথে ডে যুক্ত থাকে এবং সামনে যদি দি উল্লেখ থাকে তাহলে তার সাথে পূর্বে ইন হবে। আমরা এক্সাম্পলটা লক্ষ্য করি। ইন দ্য স্টার হলিডে, অর্থাৎ দি স্টারের সাথে কি লেখা আছে? হলিডে লেখা আছে, সেজন্য তার পূর্বে ইন ব্যবহৃত হয়েছে। সাধারণত দিস, নেক্সট, লাস্ট, এভরি, এর পরে সমবাচক শব্দ থাকলে অ্যাট, ইন, অন বসে না। অর্থাৎ আমরা এতক্ষণ পড়লাম যে সমবাচক শব্দের পূর্বে অ্যাট, ইন, অন বসে, কিন্তু সেই সমবাচক শব্দের পূর্বে যদি দিস, নেক্সট, লাস্ট, এভরি এই চারটির যে কোনো একটা উল্লেখ থাকে তাহলে কিন্তু তাদের পূর্বে আর অ্যাট, ইন, অন বসানোর প্রয়োজন নেই। যেমন এক্সাম্পলগুলো লক্ষ্য করি। আই উইল মিট ইউ দিস আফটারনুন, এই আফটারনুন একটি সমবাচক শব্দ, পিরিয়ড অফ টাইম, এবং তাদের পূর্বে আমরা জানি ইন বসেছে, এবং কখনো কখনো বিশেষ আফটারনুনকে বুঝাইলে অন ব্যবহৃত হয়েছে। কিন্তু যেহেতু এখানে আফটারনুনের পূর্বে দিস রয়েছে, সেজন্য এখানে কোনো প্রিপোজিশন বসে নাই। একইভাবে শি উইল গো টু লন্ডন নেক্সট উইক একটি সমবাচক শব্দ, কিন্তু তার পূর্বে যেহেতু নেক্সট রয়েছে সেজন্য কোনো প্রিপোজিশন এখানে বসবে না। তো এগুলো আমাদের মনে রাখতে হবে। সমবাচক শব্দের পূর্বে দিস, নেক্সট, লাস্ট, এভরি ইত্যাদি থাকলে তাদের পূর্বে কোনো প্রিপোজিশন ব্যবহৃত হবে না। Thank you all for keeping me with you and watching the video.